কৃষক ভাইরা, মেহেরপুরের পেঁয়াজের মাঠ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন। আমরা জানি যে গত কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয় না। ইতিমধ্যে সরকারিভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য বিভিন্ন কৃষক সম্পৃক্ত করেছে এবং মাঠ পর্যায়ে এগুলো সম্প্রসারিত হয়েছে। রবি মৌসুমের পেঁয়াজ কিন্তু মার্চ মাসে উঠবে এবং এই গ্রীষ্মকালীন পেঁয়াজ কিন্তু এই ডিসেম্বরে উঠানো শুরু হবে। সেই দর্শক, এই গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদনই দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পেঁয়াজ আমাদের দেশের একটি উচ্চ মূল্যের মশলা ফসল। দেশের প্রায় সব জেলাতেই পেঁয়াজ উৎপাদিত হয়। তবে বাণিজ্যিকভাবে যে সমস্ত জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য জেলা হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর ইত্যাদি জেলা। সাম্প্রতিক বছরগুলোতে এই সমস্ত জেলায় রবি ও গ্রীষ্মকালীন মিলিয়ে বছরে প্রায় 2.5 লক্ষ হেক্টরে প্রায় 33 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদা প্রায় 35 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ে এসে প্রতি বছর খুবই অল্প পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। অথচ গত কয়েক বছর আগেও এই চিত্র ছিল ভিন্ন রকম। কারণটি ছিল, এর আগে দেশে একমাত্র রবি মৌসুমে পেঁয়াজ চাষ হতো। সেই সময় জমির আয়তন একই থাকলেও উৎপাদন ছিল বছরে প্রায় 24 লক্ষ মেট্রিক টন। ফলে দেশের বাৎসরিক চাহিদা মেটাতে নভেম্বর ডিসেম্বরে 10 থেকে 12 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হতো এবং প্রায়শই পেঁয়াজের বাজার থাকত অস্থিতিশীল। হালে সে দৃশ্য পাল্টে গেছে। ইতিমধ্যেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গ্রীষ্মকালীন এবং 12 মাসি বেশ কয়েকটি জাত উদ্ভাবন করেছে। সেগুলো হলো যথাক্রমে বাড়ি পেঁয়াজ 2, 3, 5 এবং বিনা 1, 2, যা এখন কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। সেই সঙ্গে সরকারিভাবে আমদানিকৃত গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত নাসিক রেড বা নাসিক N53 ও কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। এই সময়ে দেশে বছরে 7 থেকে 8 লক্ষ মেট্রিক টন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। ফলে পেঁয়াজের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমে গেছে বহুলাংশে। এই আমদানি নির্ভরতা আরও কমাতে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ প্রাপ্তি। দেশে সরকারি বেসরকারিভাবে রবি মৌসুমের জন্য আসন্ন বীজ উৎপাদিত হলেও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন ও সরবরাহ খুবই সীমিত। এরই প্রেক্ষাপটে সরকারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান পেঁয়াজ উৎপাদনে উদ্যোগ গ্রহণ করেছে। বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সিড এর মধ্যে অন্যতম। লাল তীর সিড চলতি খরিফ মৌসুমে মেহেরপুরের গ্রীষ্মকালীন ও 12 মাসে উচ্চ ফলনশীল পেঁয়াজের 3টি ভিন্ন ভিন্ন জাতের ট্রায়াল প্লট স্থাপন করেছে। এর মধ্যে নেদারল্যান্ড থেকে আমদানিকৃত হাইব্রিড জাত হচ্ছে BGS 403 ও ইসাবেলা XF1। এখানে নাসিক রেড বা নাসিক N53 জাত থেকে চেক ভ্যারাইটি হিসেবে রাখা হয়েছে। লাল তীর সিড স্থাপিত এরকম একটি গ্রীষ্মকালীন ও 12 মাসি জাতের ট্রায়াল প্লট, মাঠ পরিদর্শন এবং কৃষক মত বিনিময় অনুষ্ঠান আমরা ধারণ করি মেহেরপুরের মুজিবনগর থেকে। ধারণকালে মাঠ পর্যায়ে ট্রায়ালকৃত BGS 403, ইসাবেলা XF1, নাসিক রেড জাতের পেঁয়াজ ফলাফল নিয়ে আমরা কথা বলেছিলাম পেঁয়াজ চাষি, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর জেলার উপপরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধার সঙ্গে। শুরুতেই পেঁয়াজ চাষিদের মাঠ পরিদর্শন। ভাই, আমার মনে করেন যে এটা থাকবে হলো 3 মাস আর ওইটা থাকবে হলো 5 মাস। এইটা আপনার ফলন কেমন হবে যেটা 3 মাস থাকবে? যেটা 3 মাস থাকবে এটার ফলন আপনার প্রতি 33 শতকে বিঘা তো হবে না? 33 শতক বিঘা। 33 শতকে 140 মণ এই গ্রীষ্মকালে আসবে। নভেম্বর, ডিসেম্বর। হেলাল সাহেব, আপনি তো এই এলাকার কৃষকদের নিয়ে মাঠ ঘুরলেন, আপনারা তো মাঠ দেখেন তাই না? হ্যাঁ, আমার 3টা মাঠই দেখালো তাই না? জি। তো এই 3টা মাঠের মধ্যে আপনার কোন মাঠটা ভালো মনে হয়? আপনার এইটা BGS 503। কারণটা কি? হ্যাঁ, এইটা আপনার পেঁয়াজটা খুব সৌন্দর্য দেখতে, কালার ভালো। 1 নম্বর হলো পেঁয়াজটা সুন্দর। 2 নম্বর কি? কালার ভালো। কেন করবেন? এতে লাভবান হবে এই চাষটা করলে। আপনার এ তো 3 মণ হবে, 10 মণ হবে। 10 মণে এখন এটার দাম বেশি এখন। তো ডিসেম্বরে যদি তুলেন তাহলে বাজারে কেমন বিক্রি হবে এটা 1 কেজি? 2 থেকে 2.5 মণ। 25 আর শুক সাগরের সময় অর্থাৎ মার্চ মাসে তখন 1 মণ পেঁয়াজ কেমন বিক্রি হবে? এক মনে আপনার 1000 টাকা, 600, 700, 700, লাস্টে আপনার 500 হয়। তাহলে এটা করা যাবে? এটা করা যাবে।
হেলে সাহেব, ওনাদেরকে যে মাঠ দেখালেন, ওনারা এই নতুন ভ্যারাইটি সম্পর্কে বা এই সামার ওনি সম্পর্কে কী ধরনের প্রশ্নগুলো কৃষকরা আপনার কাছে? এখানে ইনারা যে পেঁয়াজগুলো আগে চাষ করতো, তখন ওই মুড়ি কাটা পেঁয়াজ মানে গুটি পেঁয়াজ এইগুলো চাষ করতো, চাষ করে 2 কন্দ 3 কন্দ হতো, এটা তুলে বিক্রি করতো, কোনো রকম ফলনেও অর্ধেকের কম আসতো। আমরা তাদেরকে বললাম যে ভাই এইখানে দেখার পরে তারা কোন ধরনের প্রশ্নটা আপনাকে জানার চেষ্টা এখানে করছে? দেখা যায় তারা বলতেছে যে ভাই পেঁয়াজ তো খুব সুন্দর হয়েছে, এটা কতদিন রাখা যাবে না তুলে সাথে সাথে বিক্রি করতে হবে? তখন আমি বললাম যে না, বিজিএস 403 যে জাতটা আমরা দিছি এটা কিন্তু 5 মাস পর্যন্ত সংরক্ষণ, 5 মাস মতো সংগ্রহ হচ্ছে। হেলে সাহেব, মাঠ পর্যায় থেকে দুটি প্রশ্ন আসছে কৃষকের। আপনারা যখন কৃষকের দেখালেন, তারা বললেন যে এটা বীজের ক্ষেত্রে কতটুকু সহজলভ্য হবে এবং লাল তীর বীজ সংগ্রহ করতে পারবে কিনা এবং রোদ প্রতিরোধ ক্ষমতা কেমন। আপনারা কি মাঠ পর্যায়ে থেকে কি ফলাফল কেমন করেন? হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। যেহেতু আমার চাষি ভাইয়েরা এখানে বিজিএস 403 জাতটা পছন্দ করছে, আমরা আজকে এই অঞ্চলের চাষিদেরকে আমরা দাওয়াত দিয়েছি তাদেরকে এই পেঁয়াজের মাঠটা দেখার জন্য, এবং তাদের মতামতের উপর ভিত্তি করে তারা যদি মনে করে সামনের বছর এই গ্রীষ্মকালীনের সময়ে এই পেঁয়াজের বীজ তাদের প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি আমরা বীজটা অ্যাভেলেবল করবো এবং তাদের হাতের নাগালে যাতে বীজটা পায় সেই ব্যবস্থা করবো। মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছে? মানুষের মধ্যে চরম সারা জাগেছে যে এই সময়ে এত সুন্দর এত ভালো পেঁয়াজ আসলে মাঠে নেই, মানে যার কারণে প্রত্যেকে আগ্রহ দেখাচ্ছে এই বীজটা কোথায় পাবো। একটা বিষয় কিন্তু জটিল, সেটা হলো সুখসাগর পেঁয়াজ কিন্তু কৃষকরা নিজেরাই বীজ রাখতে পারবে, কিন্তু এই হাইব্রিড বীজ কিন্তু সহজ নিজে রাখতে পারবে না। বীজ প্রাপ্যতার ক্ষেত্রে আপনারা কি পর্যাপ্ত বীজ সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে আমাদের ওয়ার্কার আছে যারা কৃষকের সর্বনিয়ত সেবা দিয়ে থাকি আমরা, এবং কোন এলাকায় কোথায় থেকে বীজ কিনে আমরা আমাদের অফিসার দ্বারা সে জায়গায় আমরা বীজ পৌঁছাই দিই। যদি সেখানে বীজের দোকান না থাকে যেখান থেকে বীজ কিনবে তারা, আমরা প্রয়োজনে চাষিদের হাতের বাসায় যে হাতে পৌঁছাই দিয়ে থাকি বীজটা। আপনারা কি ধরনের এই যে প্রদর্শনী করার পরে আপনারা কি ধরনের সাপোর্ট দিয়েছিলেন আপনারা তাদেরকে? আমরা তাদেরকে এই প্রদর্শনী দেওয়া বীজ দেওয়ার পরে এই বীজটা কিভাবে চারা করবে তার উপরে একটা ট্রেনিং দিয়েছি। তারপরে এই বীজটা চারা করার পরে চারাটা কিভাবে লাগাবে, কত স্পেসে কিভাবে ওষুধ দেবে, এইটার উপরে আরেকটা ট্রেনিং দিয়েছি চাষিদেরকে। দেওয়ার পরে তারপরে আমাদের একজন কর্মকর্তা এখানে সার্বক্ষণিক নিয়োগ রাখছি যে এই চাষির পেঁয়াজের অবস্থা কখন কি হবে এই খবরটা নেওয়ার জন্য। তারপরে তো এখানে সবাই পেঁয়াজ চাষ করেন, কলা চাষ করতেন দেখতে পাচ্ছি, আপনি তো পেঁয়াজ চাষ করেন। জি, পেঁয়াজ। কোন জাত করেন? সুখসাগর। এই সুখসাগর পেঁয়াজ কখন রোপণ করেন, কখন উঠে বাজারে? অক্টোবর মাস থেকে আমরা আপনার করি, চারা মাঠ জমি চাষ করি, বীজ ফেলি। এখন তো এখন তো ডিসেম্বর, এখন কি সব ফলানো হয়ে গেছে জি, মোটামুটি? ফেলানি সব হয়ে গেছে। এগুলো কবে উঠবে? এগুলো উঠবে আপনার মার্চ মাসে। মার্চ মাসে। মার্চ মাসে উঠলে তখন দাম তো কম হয়ে যায়, তাই না? জি, দাম কম। এখন ডিসেম্বরও পেঁয়াজ নেই আমাদের, না, ডিসেম্বর, জানুয়ারি তো নাই, জানুয়ারি, ফেব্রুয়ারিতে নাই। ফেব্রুয়ারিতে নাই। তো এই 3 মাসে তো কোনো পেঁয়াজ আছে কি বাজারে? না, কোনো পেঁয়াজ নেই। তো এই যে এখন আপনারা শুনছি সামার অনিয়ন করছেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ করছেন, কখন এর লাগান, কখন তুলেন এগুলো? এটা আপনার জুলাই মাসে লাগাইছে। তো কখন উঠবে? ডিসেম্বরে উঠবে। তারপর তখন ধরো পেঁয়াজ থাকবে না। না, পেঁয়াজ কত দেখি, কত পরে দেখি একটা পেঁয়াজটা। ও বেশ বড় হইতেছে। কখন এটা কি তুলবেন কখন? এই ডিসেম্বরে উঠবে। ডিসেম্বর তুলবে। তো এই ভ্যারাইটি আগে কখন করতেন হবে লাগাতে? না, এটা কিভাবে এই ভ্যারাইটি জানলেন, কিভাবে শুরু করলেন? এটি আপনার এই লাল তীর কোম্পানির এক ভাইয়ের সাথে আপনার খোঁজ নিই, ওনারা আপনার খোঁজ দিল, আমার এই জমি দেখে যাওয়ার পরে আপনার ওরা বললো যে এইগুলা এইভাবে করলে ডিসেম্বরে আপনাদের তো পেঁয়াজ থাকে না, তাহলে আপনারাই তো লাভজনক হবেন। এই হিসাবে আপনার বীজ দিল ভাইরা। হ্যাঁ, এটার ফলন কেমন? আপনি সুখসাগর করছেন তো, এটা করছেন, ফলনটা কেমন মনে হয়? যে এটা আপনার তো পেঁয়াজ জাতটা ভালো। আচ্ছা, তো এটা করলে লাভটা কি হবে বলেন তো? এই আমরা যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে চাই কি লাভ? গ্রীষ্মকালীন পেঁয়াজে আপনার লাভটা আমাদের এটা হচ্ছে ডিসেম্বরে যে আমাদের পেঁয়াজ থাকে। এক নম্বর হলো ডিসেম্বরে পেঁয়াজ থাকবে না, তখন আমরা পাবো। তারপরে আবার ফের আপনার এই পেঁয়াজটা আপনার হলো আমরা ঘরে রাখতে পারবো 3 থেকে 5 ঘরে রাখতে পারবো। এক নম্বর হলো ডিসেম্বর পেঁয়াজ থাকবে না বাজারে, তখন আমরা পেঁয়াজটা পাবো। 2 নম্বর হলো ঘরে আমরা রাখতে পারবো। 3 নম্বর কি? 3 নম্বর কি? ঘরে রাখতে পারলে আপনার আমরা উচ্চ দাম পা। হ্যাঁ, এইটাও বড় জিনিস। তো কেমন মনে হয় এটা? আলহামদুলিল্লাহ, আপনার সবাই তো যে হিসাবে আপনার এই অঞ্চলে কি শুধু আপনি একাই করছেন এটা? জি, আমি একাই করি। মানুষ আসে না? জি, মানুষ আসে। মানুষ কি বলে দেখতে, কি মানুষ আপনার এইটা আর এইটাই 3টি জাত খুব পছন্দ করে। আপনার কি মনে আগামীতে কোন ট্রাক চাষ করবেন আপনি? আমার তো মনে হয় যে ফার্স্টে যেটা আছে এটা।
আপনি তো বলছেন 10 বিঘা আপনি সুখসাগর পেঁয়াজ করেন, এটা কয় বিঘা করবেন? তাতে ইচ্ছা আছে বিঘে দিয়ে করবো আর এখন। বিঘা দিয়ে করবেন। গাজী সাহেব, আপনি কত জায়গায় পেঁয়াজ চাষ করেন? 18-20 বিঘা মতো। আচ্ছা, বছরে কত মন পেঁয়াজ হয় 18 বিঘা থেকে? 160 মন, 150 মন, তার তো অনেক পেঁয়াজ পান আপনি। প্রচুর পেঁয়াজ হয়। আচ্ছা, মানে পেঁয়াজগুলো উঠে কখন, মানে কোন মাসে? ফাল্গুন চৈত্র মাসে। তখন বাজারে কেমন পান? বাজার কিছু কিছু বছরে হুম, যখন পেঁয়াজ খুব ক্রাইসিস থাকে, হুম। সমস্যা দেখা দেয়, তখন চাষিরা 1500-1800 এরকম দামও পায়। আর মেজরিটি বছর, হ্যাঁ। অধিকাংশ বছরে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। সবাই এক সময়ে পেঁয়াজটা বাজারে পাওয়া যায়। জি জি জি, এক সময় আর পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টা মাস এটা তো- সংরক্ষণ হয় না, পেঁয়াজটা সংরক্ষণ করে হ্যাঁ, রাখতে কোনো পারে না। সংরক্ষণ ক্ষমতা আমাদের নাই। নাই। সংরক্ষণ করা যেত তাহলে সংকট দেখা দিত না, বা এই ডিসেম্বরে পেঁয়াজ পাওয়া যেত। জি। আচ্ছা, এই যে আপনি প্রদর্শনী, আপনি তো পেঁয়াজ চাষ করেন, আজকে দেখলেন, এই পেঁয়াজ সম্পর্কে আপনার অভিমত একটু। এই লাল তীর বীজটা, মানে যেটা ডাল সিজন, হুম। এই সময় যদি চাষিদেরকে প্রচুর পরিমাণ মানে বীজ সরবরাহ করতে পারে, মানে বীজটার কথা বলতেন, বীজটা হলে ভালো। হ্যাঁ, বীজটা পেলে পাইলে সবাই করবে। চাষিরা পেঁয়াজ উৎপাদন করতে আর সক্ষম যখন হবে। বীজটা পাবে তখন কিন্তু এই মার্কেটে এই যে ডিসেম্বরে পেঁয়াজের সংকট হয়, এই সংকটে থাকবে না, হ্যাঁ। তাই তো? জি জি। আর ফলন কেমন হচ্ছে দেখছেন যে? এই পেঁয়াজটা আপনার বিঘা প্রতি মানে কাঠাতে 5-7 মন করে হয়, আর ওইটাতে কত হয়? ওইটা 7-8 মন তো পর্যন্ত ওটা হয়। বেশি করে লাভটা খুব- দিতে হয়। ওটা তো বেশি। ওইটা যখন সিজনে ওঠে হুম। তখন দাম পায় না ও, চাষিরা। এখানে দাম ভালো হয়। হ্যাঁ, এইটাই আর লাভ। এইটা মানে ডাল সিজন, হুম। মানে পেঁয়াজের সিজন না, এই লাল তীর পেঁয়াজটা। আপনি আজকে দেখতে আসছেন, তাই না? জি, আজকে দেখতে আসলাম। আগামীতে করবেন না এই পেঁয়াজটা? এই পেঁয়াজ আগামীতে করব, মানে আমাদের বীজ দেন, আমরা এলাকার, শুধু আমি না, হুম। এলাকার প্রচুর চাষি। যদি বীজ ভালোভাবে পাওয়া যায়, আপনি কয় বিঘা আগামী আমি বছর করবেন? 5 বিঘা করব। 5 বিঘা। তো ওরাকে পরামর্শ দিবেন আপনি কিভাবে করতে হয়, তাই না? জি জি। জনাব মোমিন, মুজিবনগর উপজেলা সবচেয়ে পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ অঞ্চল। এই বছর কি পরিমাণ জায়গাতে আপনার পেঁয়াজ চাষ হচ্ছে? ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনার টার্গেট কি এই মুজিবনগর উপজেলাতে এই বছর? মুজিবনগর উপজেলায় রবি মৌসুমে বিশেষ করে বা সুখসাগর পেঁয়াজটা চাষ হয়। আমাদের এবছর বৃষ্টির কারণে জো আসায় একটু দেরি হয়। আমরা এ পর্যন্ত 1800 হেক্টর পর্যন্ত আমরা আবাদ করতে পেরেছি। আমরা আশা করছি সুখসাগর সবগুলো। সুখসাগর আবাদ করতে পেরেছি। আমরা আশা করছি এটা বা 2500 হেক্টর পর্যন্ত মানে এখন শেষ হয়নি। শেষ হয়নি। 2500 হেক্টর পর্যন্ত আমাদের এই আবাদটা যাবে। এই রবি মৌসুমে পেঁয়াজ ছাড়াও তো সাম্প্রতিক সময়ে আপনার সামার অনিয়ন চাষাবাদ করছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত হচ্ছে। এই কর্মকাণ্ড আপনারা কীভাবে দেখছেন? কৃষি বিভাগকে আপনারা কীভাবে সহযোগিতা করছেন? কয়েক বছর ধরে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে আসছি কৃষি অফিসের মাধ্যমে মুজিবনগর উপজেলায়। আমরা বিশেষ করে সরকারের সহযোগিতায় প্রণোদনা হিসেবে নাসিক N53 এই জাতটার আবাদ করছি। গ্রীষ্মকালীন পেঁয়াজ এখন কৃষক পর্যায়ে তারা চাষাবাদ করছে, একটি লাল তীর, একটা হলো নাসিক। তো এই দুগুলো আপনি কেমন মনে হয় মাঠ পর্যায়ে ফলাফলটা কেমন? লাল তীরের যে বীজটা আমরা আজকে দেখলাম সেটার পরীক্ষার ফলাফল যদি ভালো হয় তাহলে আমরা এটা কৃষি অফিসের পক্ষ থেকে সম্প্রসারণের চেষ্টা করব। সামার অনিয়ন হিসাবে করার চেষ্টা করবো। সামার অনিয়ন হিসাবে সম্প্রসারণের চেষ্টা করব। এবং এটা একটা সোনামক ঋতু ছিল। পরবর্তীতে বিভিন্ন ধরনের এই কিন্তু সুযোগ নেওয়ার কিন্তু তারা চেষ্টা করছে। 4টা জাত আছে, তার মধ্যে 2টা জাত আপনাদের মনে পছন্দ হয়েছে। এখন তো বাংলাদেশের যতগুলো মিষ্টি কুমড়া জাত আছে সবই করে। এই শীতকালে যে পেঁয়াজটা আমরা করি রবি সিজনে, আমরা এই এলাকায় এই সবজি হবে, ধান হবে, কচু হবে, ফল হবে, সবজি হবে, আপনার হবে একসাথে, পাশাপাশি এটা আমরা চিন্তা করতে পারি নাই। লোকরা খাইতো না, গরিব মানুষরা খাইতো। এমন গল্প শুনছি যে উপসহকারী কৃষি কর্মকর্তাকে আরো দিতে হবে, কীটনাশকও দিতে হবে। কিন্তু দিতে দিতে দেখা যাচ্ছে যে কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এবার যেমন কথা বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর জেলা উপপরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধার সঙ্গে। জনাব সঞ্জীব মৃধা, সাম্প্রতিক সময়ে মেহেরপুর উপজেলাতে অনেকেই সামার অনিয়ন বা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন সম্পৃক্ত হয়েছেন। আপনারা এই বিষয়টাকে কীভাবে কৃষকদের সম্প্রসারণ করার চেষ্টা করছেন? এই নানা জাতের পেঁয়াজ
করছেন, অনেক বেসরকারি পর্যায়ে আছে, সরকারি পর্যায়ে বাড়ি পেঁয়াজ পাঁচের ক্ষেত্রেও অনেক আছে। আপনারা এগুলো কীভাবে সম্প্রসারণ করছেন? মেহেরপুর জেলা কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এখানে শীতকালীন পেঁয়াজের পাশাপাশি কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করছে। এবছর মেহেরপুর জেলায় 1400 হেক্টর জমিতে প্রায় আমরা 28,000 মেট্রিক টন উৎপাদন পাবো বলে আশা করছি। তো আমাদের যে বাৎসরিক চাহিদা দেখা যায়, বছরে একটা নির্দিষ্ট সময় ঘাটতি দেখা যায় পেঁয়াজের, ফলে একটা দাম বৃদ্ধির একটা অবস্থা তৈরি হয়। কিন্তু গত 2 বছর ধরে এই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, গ্রীষ্মকালীন পেঁয়াজটা কৃষকরা উৎপাদন করতে পারার কারণে এবং সংরক্ষণ করতে পারার কারণে কিন্তু দিন দিন এই যে পেঁয়াজের ওই যে ঘাটতি মৌসুমে কিন্তু আর সেভাবে ঘাটতি নেই এবং পেঁয়াজের দামটা এখনো অনেকটাই সহনশীল পর্যায়ে। এই সুখসাগর রবি মৌসুমী পেঁয়াজ কিংবা সামার পেঁয়াজের ক্ষেত্রে কৃষি বিভাগের উদ্যোগ কি এবং কী ধরনের কাজ আপনারা করছেন? আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে কিভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করতে হবে সেটা নিয়ে পরামর্শ দিচ্ছি এবং আমরা কি সরকারের যে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এবছর 10,000 কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে কৃষকরা সমস্যা পড়ে সেটা হলো এই সময় যে বৃষ্টিপাত। তো আমরা কৃষকদেরকে বলছি যে বৃষ্টিপাত হলে চারাটা নষ্ট হয়ে যায়, তো আমরা কৃষকদেরকে শেড দিয়ে যাতে তারা বীজতলায় চারাটা নষ্ট না হয় এই বিষয়ে পরামর্শ দিচ্ছি। মেহেরপুরে তো অনেক জায়গা, কিন্তু আপনি হয়তো গুটি কয়েকশো হেক্টর জায়গাতে আপনি এই সামার অনিয়ন করছেন, কারণটা কি? ব্যাপক সম্প্রসারণ হচ্ছে না কেন? মেহেরপুরে কিন্তু 365 দিনই কোনো না কোনো ফসল এখানে থাকে। এখানে কৃষকরা সিম করছে, বাঁধাকপি করছে, ফুলকপি করছে, সমস্ত ফসলই করছে, কচু করছে, কখনো খালি নেই। অতএব তাকে এই জিনিসটা লাভবান দেখতে হবে এবং তাকে কিন্তু পেঁয়াজ করতে হলে তাকে আরেকটা ফসল থেকে কিন্তু তার জমি ছেড়ে দিতে হবে। ওখানে কৃষকরা তার জমির সর্বোচ্চ ব্যবহার করছে এবং কমপক্ষে 3টা, কেউ 4টা 5টা পর্যন্ত ফসল এখানে কিন্তু আবাদ করছে। তারা এখানে আবাদ বাড়ানোর মতো কিন্তু জায়গা কিন্তু এই মেহেরপুরে ফাঁকা নেই। এই যে মাঠ দেখলেন, প্রদর্শনী মাঠটার ফলাফল দেখে কি মনে হচ্ছে আপনার কাছে? এই সমস্ত জাত কি বাংলাদেশে সম্প্রসারণ করা সম্ভব? ফলন দেখে খুবই ভালো মনে হচ্ছে এবং এটার রং, তারপরে আকার সবকিছুই ভালো মনে হচ্ছে এবং এটা মনে হচ্ছে যে অন্যান্য ভ্যারাইটির চেয়ে ফলনটা বেশি হবে। তো এটা যদি আরো 2-1 বছর পরীক্ষা করে দেখা যায় যে এই মেহেরপুরের মাটিতে এটা টিকে থাকবে এবং যদি এই যে আমাদের বললাম যে গ্রীষ্মকালীন সময়ে যে প্রাকৃতিক কিছু সমস্যা থাকে এটা মোকাবেলা করে টিকে থাকতে পারলে এই পেঁয়াজের ব্যাপক সম্প্রসারণ হওয়া সম্ভব। এই বছর তোলার পরে এই যে আপনি বললেন যে এটা মূল্যায়ন করতে হবে, কিভাবে মূল্যায়ন করবেন? ওঠানোর পরে মূল্যায়ন করবেন নাকি আরো 2 বছর যাবে? এখন মাঠে থেকে যেহেতু দেখা যাচ্ছে রংটা, আকারটা স্বাভাবিক, এটা একটা মূল্যায়ন হতে পারে। হ্যাঁ, বোঝা যায়। এরপরে আমাদের ক্রপ কাট করে ফসল কর্তন করে পরে বোঝা যাবে যে অন্যান্য জাতের তুলনায় এর ফলনটা কিরকম। কৃষক এই ছোট মাঠ দেখে বলছে যে এগুলো বীজের প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধ থাকতে পারে, তারা স্বল্প থাকতে পারে, তারা কিভাবে পাবে? সেই ক্ষেত্রে কি আপনাদের সুপারিশ থাকবে? যেহেতু আমরা জানি যে এটা হাইব্রিড জাতের বীজ কৃষকের পক্ষে উৎপাদন করা সম্ভব না, সেই জন্য আমরা যে প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই বীজ উৎপাদন করবে তাদের কাছে আহ্বান থাকবে সহজলভ্য করা এবং কৃষকের যাতে নাগালের মধ্যে দামটা থাকে সেই ব্যাপারে তারা যেন একটু সজাগ দৃষ্টি রাখে। কৃষকের কথা ভেবে তারা যেন ওইভাবে যদি বীজটা মূল্যটা নির্ধারণ করতে পারে তাহলে কৃষকরা অবশ্যই এই জাতটা করবে এবং লাভবান হবে। মেহেরপুরও আপনার পেঁয়াজ উৎপাদন সমৃদ্ধ অঞ্চল আপনার জেলা, তো ক্লাইমেট চেঞ্জে কোনো প্রভাব পড়েছে পেঁয়াজ উৎপাদন ক্ষেত্রে? হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জে শুধু পেঁয়াজ না, এটা আসলে এবছর সার্বিক ফসলেই, কেন বিগত 17-18 বছর পর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিছু কিছু জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে জো আসতে একটু দেরি হচ্ছে, এর জন্য মৌসুমটা একটু দেরি হয়ে যেতে পারে বলে আমাদের মৌসুম দেরিতে শুরু হয়েছে। তো এই কন্ডিশন সবসময় না, কৃষকরা বলছে যে এরকম বৃষ্টিপাত তারা বিগত 17-18 বছরে দেখেন নাই, ক্লাইমেট চেঞ্জ। এবং এখানকার যে সমস্ত নদীতে কৃষকরা বলছে কোনোদিন পানি দেখে নেই, সেই নদীতেও তারা এখন দেখছে না, খুব মৃদু আকারে পানি প্রবাহমান হচ্ছে আর কি। এই মুহূর্তে আমাদের মাটির মানুষ, সারা দেশের মানুষ দেখছে, বিশেষ করে মেহেরপুর অঞ্চলের কৃষকরা দেখছেই, তাদের জন্য আপনার কথা থাকবে কি জেলা শীর্ষ কর্মকর্তা হিসেবে? আমি যেটা বলেছি, এখানকার কৃষকরা অগ্রগামী, তারা আধুনিক কলাকৌশল জাত প্রযুক্তি যখনই আসে তখনই সঙ্গে সঙ্গে গ্রহণ করে। কিন্তু এখানে যে অবস্থা হয়েছে যে তারা মাঠে 4 থেকে 5টা ফসল করার ফলে তাদের প্রচুর পরিমাণ সার এবং কীটনাশক ব্যবহার করছে। এখন আমাদেরকে আসলে জৈব সার এবং জৈব বালাইনাশক দিতে হবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি জৈব বালাইনাশক, জৈব কীটনাশক, জৈব সার ব্যবহারের মাধ্যমে তার উৎপাদন ব্যবস্থা যেন সে সচল রাখে, সেই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। এইটাই মেহেরপুরবাসীর জন্য আপনার মেসেজ। মেহেরপুরের মাঠ থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্ত।
আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।